তোর একটা লম্বা জার্নি আছে ইউটিউবের বাইরে, যেটা তোর পার্সোনাল জার্নি, যে জার্নিটাতে তুই মানুষ হিসেবে বড় হচ্ছিস, তুই মানুষ হিসেবে ম্যাচিওর হচ্ছিস, তুই মানুষ হিসেবে নতুন নতুন জিনিস শিখেছিস জীবন থেকে। তো আমি যেটা চেষ্টা করবো আজকে এই পুরো আড্ডাটাতে, সেটা হলো তোর কাছ থেকে যদি আমি কিছু শিখতে পারি, বা এই আড্ডাটাতে যদি আমাদের দর্শকরা তোর কাছ থেকে, তোর জীবনের থেকে কিছু রসদ পেতে পারে। তো এটা হলো আমাদের বেসিক আইডিয়া। প্রথম যে প্রশ্নটা সেটা হলো, তুই প্রথম কোন দিন ফিল করলি যে তুই ফেমাস হয়ে গেছিস? এটা হলো প্রথম প্রশ্ন। আচ্ছা। এবং তার সঙ্গেই কানেক্টেড একটা প্রশ্ন তোকে একসাথেই করে দিই, যাতে তুই পুরোটা একসাথে বলতে পারিস যে ফেম হ্যান্ডেল করা, এটা একটা যারা ফেমাস হয় শুধু তারাই বোঝে বলে আমার ধারণা। যে আমি ফেমাস হয়ে গেছি এটা ভেবে নিলাম হবে না, যারা হয়েছে তারাই বেশি ইয়ে করে। তো তুই প্রথম কোন দিন বুঝলি যে তুই ফেমাস হয়েছিস, এবং সেই ফেমটা তুই হ্যান্ডেল করতে গিয়ে কিরকম হলো, এই এক্সপিরিয়েন্সটা কিরকম, এটা আমার বল। এইটা ছোটোখাটো মোটামুটি যখন আমি ভিডিও বানানো শুরু করি তখন আমি মেট্রোতে যেতে খুবই ভালোবাসি, মেট্রোতে যাতায়াত করতে। আমি ধুবুলিয়া থেকে কলকাতা আসতাম কৃষ্ণনগর লোকাল বা লালগোলা প্যাসেঞ্জারই, আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি। তো আমার ভিডিও যখন মোটামুটি 3-4টে আপলোড হলো, তখন দেখলাম যে একদিন আমি মেট্রোতে বসে আছি, আমার পাশেই একজন বেশ 60-70 বয়স হবে সেই লোকটার। সে বললো যে তোমায় কি আমি ইন্টারনেটে কোনো ভিডিও দেখেছি? আমি যে আমি এই এজ ক্যাটাগরি আমার ভিডিও দেখে, মানে আমি তো কাইন্ড অফ বানাচ্ছি 22, 23, 24 বছরের বয়সের জন্য, একটা 60-70 বছরের বয়স। আমি বললাম যে আপনি আমার ভিডিও দেখেন? আমার খুব মজা লাগে, আমরা চায়ের দোকানে বন্ধুরা মিলে দেখি, আমাদের খুবই ভালো লাগে। তো আমি সেদিন খুব অদ্ভুত জিনিস রিয়েলাইজ করলাম। কিন্তু এক্সট্রিম যেটা আমার মনে হয়েছে যে এবার আমার কোনো সিকিউরিটি ছাড়া বা কিছু ছাড়া কোনো প্ল্যান করা উচিত না, সেইটা আমার মনে হয়েছে রামপুরহাটে যখন আমি একবার দুর্গা পূজায়, আমার 2018 বোধহয় প্রবাবলি, আমার এক বন্ধু, সে আমার কলেজ থেকেই বন্ধু, তার বাড়িতে আমি গেছিলাম রাতের দিকে, এবং কোনোভাবে সেটা ওই ছড়িয়ে যায় রামপুরহাটে যে বঙ্গা এখানে এসছে। তখন আমি মোটামুটি সবাই ভিডিওস দেখছে, ইউটিউবে আমি খুব পপুলার। তো আমরা কিছুক্ষণ পরে দেখলাম যে আমি ছাদ থেকে, যে ওখানে মোটামুটি 300-400 লোক নিচ থেকে, মানে সেই শাহরুখ খান ফিল, আমি আসছি এরকমভাবে হাত ফাত নাড়াচ্ছি, দেখলাম 300 হলো, 400 হলো, 500 হলো, আস্তে আস্তে বাড়ছে, এবং সেইটা পুরো রাস্তাটা পুরো ওখানে ঘিরে গেল, মানুষের যাতায়াত করতে পারছে না, নিচ থেকে একগাদা মানুষ চেঁচাচ্ছে, এবং আমি ছাদে গিয়ে হাত নাড়ছি, শাহরুখ খান ফিল আর কি। তারপরে এবারে আমার একটা বদ অভ্যাস হচ্ছে, আমি কোনো কনসার্টে গেলেও বা কোনো শো করতে গেলেও যারা ছবি তুলতে চাইছে সেটা যদি 100 কাউন্ট হয়, 200 কাউন্ট হয়, আমি ব্যাকস্টেজে বসে থাকি। আসো তোমরা ছবি তোলা, সেখানে আমার 1-2 ঘন্টা বেশি যায়। আমি খুব কম শো করি, কিন্তু যে কটা করেছি বেশিরভাগটাই আমি সেটা চেষ্টা করেছি। তো আমি তখন ঠিক করলাম যে এরা দেখা করতে চাইছে, হয়তো ছবি তুলতে চাইছে, আমি খুব বড় হনু নই, কয়েক বছর আগে আমিও সেম করতাম, তো আমার দেখা করা উচিত। তো আমরা সেইটা এক এক করে 3-4 জন করে আমরা ঠিক করলাম যে গ্রুপ সেলফি তুলি। করতে করতে আমাদের সেদিন শেষ হতে হতে রাত 2টো বাজলো। আচ্ছা। পুরো এই সবার সাথে ছবি তুলে সবার সাথে দেখা করতে করতে সেই দিন আমি বুঝলাম যে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়ার আগে বা তাদের বাবা মার জন্য, তাদের আমার বন্ধুর বাবার মিষ্টির দোকান ছিল, সেই দিন দোকানের বিক্রিতে সব লাটে গেল। আচ্ছা। ওদের জন্য একটা প্রবলেমও হলো কাইন্ড অফ, ওরা একটা নর্মাল, ওরা তো আশা করেন হঠাৎ করে একদিন আমার বাড়িতে 500 লোক বাড়িতে। তারপর থেকে আমি এটা খুব কমও যাই। যেমন আমার মামাকে ত্রিপুরায় আমি গেছিলাম, মামাকে বললাম যে তুমি একটু মানে বলো না কাউকে, মানে আমি তো জানি, এবার মামা হয়তো রিয়েলাইজ করতে পারছে না, ছোটো থেকে দেখে এসছি, এবার কি পপুলার হয়ে গেছিস তুই, আমার বাড়িতে এসে থাকতে পারবি না। বললাম যে তুমি প্লিজ জানিও না, মানে এইটা অসুবিধা হতে পারে, কিন্তু আগেও একাধিক ক্ষেত্রে হয়েছে। তো মামা কি করেছে, মামার এখন ভাগ্নেকে, নিজেদের কোনো আত্মীয়কে বলেছে যে বঙ্গে আজকে আমাদের বিকেলে আসবে, তুই তোর বন্ধু বান্ধবকে আসতে পারিস, এই পাকামাটা মামা করেছে। সেইটা ছড়িয়ে গেছে পুরো ত্রিপুরার উদয়পুর একটা টাউনে, আমি ছিলাম মামার বাড়িতে, সেইখানেও কাইন্ড অফ বিকেলের মধ্যে দেখলাম 200-300 জন সাইকেল নিয়ে বাড়ির সামনে দাঁড়ায়, মামা কাছে ঘাবড়ে, মামা এইসব কোনোদিন দেখেনি বা এক্সপেক্ট করেনি। তারপর বললো যে তুই মানে আসার আগে আমাকে জানিয়ে দিস, আমি কাউকে বলবো না। এটা আমি তো প্রথমেই বলেছিলাম। তো এইরকম বেশ কয়েকটা ঘটনা, একটা নয় বেশ কয়েকটা ঘটনার পরে লোকাল ট্রেনও আমি মেট্রোতে যাতায়াত বন্ধ করি, হচ্ছে ওই কারণেই যে লোকের খুব সমস্যা হচ্ছিলো। আমি একটা সময় রিয়েলাইজ করি যে এমনিতেই ভিড় থাকে মেট্রো, তার মধ্যে যদি ছবি তোলাতুলি করে তার মধ্যে 30-40 জন, বাকিরা সবাই দেখছে, বাকিদের জন্য সেটা প্রবলেম্যাটিক। তারপরে আমি কাইন্ড অফ একটু কম ট্রাভেল করি মেট্রোতে, কিন্তু সেটা আমার খুব ইচ্ছে করে। আমার যদি মানে কোনো আর্টিস্ট যদি আমার কোনো ইন্সপিরেশন হয়, সেটা অরিজিৎ সিং। আমার মনে হয় যে অত ওপরে গিয়ে মানুষ এত সিম্পল লাইফ কী করে লিড করে, সেটা আমার খুব ভাবায় আর কি। আমার যেমন এখনও কিন্তু আমি রাজারহাটে যেখানে থাকি, সকালের বাজারটা আমি করতে চাই, এবং সেখানে বাজারে মাছ বিক্রেতা থেকে শুরু করে সবজি বিক্রেতা সবাই আমায় চেনে, যে ভালো টালো মাছ দেয় ঠিকঠাক বেছে বেছে। তো আমার খুবই অসুবিধা হয় জেনুইনলি। প্রথম দিকে এমন হতো যে আমার বাড়িতে যে কাজ করতেন যে মহিলা, তাকে যে বলবো হয়তো সেটার জন্যই তাকে পে করি আমি, যে জলের বোতলটা থেকে পাস করো, তো সেইটা বলতে আমার খুব আড়ষ্ট বোধ করতাম যে এইটা কেন আমি কেন করবো, বা আমার টয়লেট আমি পরিষ্কার করি এখন অবধি। তো সেইটা আমার যে কাউকে কাজ করা, এবং সেক্ষেত্রে আমার ভিডিও কন্টেন্টের ক্ষেত্রেও সেটা হতো যে আমি এডিটার একজন হায়ার করবো, মানুষ তো আমার কাছ থেকে এডিট এক্সপেক্ট করছে, বা মানুষ তো আমার কাছে স্ক্রিপ্ট এক্সপেক্ট করছে। তো পুরো প্রসেসটাই
এই ক্যামেরা বসানো থেকে শুরু করে মাইক সেট করা থেকে শুরু করে লাইট সেট থেকে শুরু করে এডিট করা থেকে শুরু করে সেটা মার্কেটিং থেকে শুরু করে সব কিছুই আমি করতাম। এই লাস্ট 1-2 মাস আমার মনে হয়েছে যে না এটা মানে নিজের উপর প্রেশার হচ্ছে, আমার বেশি কাজ আমি তখন দিতে পারবো যখন আরও একটু ডিস্ট্রিবিউট করে দিই। তো এইটা মনে হয় যে পপুলার হয়ে গেছি সেইটা অনেক ওই ঘটনাতেই আস্তে আস্তে রিয়েলাইজ করেছি। এবং ফেমটা আমি যদি বলি, আমি কিন্তু কাইন্ড অফ ইউটিউব শুরু করেছি বা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি ফেমের জন্য। এখন সোজা কথা, মানে অনেকে বলে যে আমি ফেমের আমার লোভ নিয়ে হতো, আমি কাজ করতে চেয়েছি, আমার যেমন টাকার লোভ ছিল না যতদিন না এই বাবার অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তার আগে আমি টাকার মোহমাই বুঝতাম না যে টাকা আর্ন করা উচিত, আমার টাকাটা দরকার। আমি ভেবেছি আমি যেটা করতে চাই সেটা আমার লোকজন আমায় চিনবে, অ্যাপ্রিসিয়েট করবে, ডাল ভাত খেলেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ওখানে যখন দিলাম 6-7 লাখ টাকা বিল, আমি বললাম যে এইটাতে আমি একটা ভিডিও যোগ বলে ডাক্তার আমার বাবার অপারেশনটা করে দেবে না, এখন পাতি কথায় ওই নোটটা লাগবে। তখন আমার মনে হয় যে টাকায় কনসেন্ট্রেট করা উচিত, এবং আমি লাস্ট 1 বছর ভীষণভাবে টাকায় কনসেন্ট্রেট করেছি। এবং আমার কোনো নিজের কোনো আইডিয়া ছিল না যে আমি যদি একটু কনসেন্ট্রেট করি সেটা এত বিপুল পরিমাণে টাকা মানে অর্জন করা, মানে আর্ন করা সম্ভব। সেইটা কিন্তু মানে আমার 2017-18 হয়তো ভিডিও সবচেয়ে বেশি চলেছে, সেই সময় পিক টাইম, কিন্তু আমি আর্ন করেছি কিন্তু 2022-এ, যেখানে আমি 6টা ভিডিও দিয়েছি পুরো বছরে। মানে এটা খুব অবাক করা কাণ্ড যে সবচেয়ে কম ভিডিও দিয়েছি যেই বছর, সেই বছর আমি কেন সবচেয়ে বেশি আর্ন করলাম। কারণ আমার মনে হয় তোর এই যে 2017-18 থেকে 2022 অব্দি এসে পৌঁছেছিস, ওই আর্নটা করার জন্য তোর কিন্তু ওই ব্র্যান্ডটাই কাজে লেগেছে। একদমই তাই। তো এইটাই আমার মনে হয় যে এইটা করা উচিত। আর ফেমটা আমার মনে হয় যে বিভিন্ন মানুষ, আমি যেমন সামলাতে পারিনি প্রথম যে প্রথম যখন যে কোনো আর্টিস্টের ক্ষেত্রে আমার যখন সে গ্রো করে তখন আমার মনে হয় যে অ্যাপ্রিসিয়েট করার লোকজনের সংখ্যা অনেক বেশি হয় এবং তারা খুব মন থেকে অ্যাপ্রিসিয়েট করে, এবং আস্তে আস্তে যখন মানে একটা সময় পরে হয়তো রিয়েলাইজ করে যে কেন এত ফেমাস বা কেন এত পপুলারিটি পাচ্ছে, মানে বাকিরাও ট্রাই করছে। তো সেইটা আমি একটা সময় চেষ্টা করতাম, লকডাউন সময় বেশি করে আমার এফেক্ট করেছে যে লোকে খারাপ কথা লিখছে কেন, মানে আমি তো কমেডি করার চেষ্টা করছি, যারা হাসতে চাইছে তারা এসে হাসুক, আমার ইন্টেনশন খুবই পিওর, বা আমি কোনো অভিনেতা ছোটো করতে চাই সেটা আমার ইন্টেনশন নয়। আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে যোগ বলি না, যে কার কটা বিয়ে হয়েছে বা কে পার্সোনাল লাইফে কী হয়েছে, তার কাজ সিনেমা যেটা পাবলিক ডোমেনে আছে সেইটা নিয়ে আমি কথা বলি। তো সেইটা আমার মনে হয়েছে যে একটা সময় পরে যে মানে কেন এত লোক আমাকে নিয়ে কথা বলছে। আমি সকালবেলা উঠে মোবাইল খুলতাম, দেখতাম যে যেমন খুব সিলি ব্যাপার, আমি কদিন আগে একটা গাড়ি কিনেছি, তো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি গাড়ি কিনতে গেছি, কারণ কলকাতায় আমি থাকি, আমার গার্লফ্রেন্ড কলকাতায় থাকে, আমার বাবা মা ধুবুলিয়ায় থাকে, বাবার একটা বড় সার্জারি হয়েছে রিসেন্ট, তো সেই কারণে বাবা মা আসতে পারেনি। তো সেইখানে মেজরিটি কমেন্ট হচ্ছে এখানে গাড়ি কেনার সময় গার্লফ্রেন্ডকে নিয়ে ছোটো থেকে যারা বড় করলো, কনটেক্সটই আলাদা, ঠিক আছে। আমি বললাম যে কী, আমি তো বোঝাতেই পারছি না। আর বাবা তো যখন গাড়ি কিনছে তার আগেও 5 মিনিট আগে ফোন করলো যে এই কালারটা নিয়ে সেই সমস্ত কথাবার্তা হচ্ছে, কিন্তু আমি তো সবাই দেখতে পাচ্ছি না, সবাইকে বোঝাতে পারছি না। তো আমি দেখলাম যে এটা কন্ট্রোল করা পসিবল না, যে আমাকে নিয়ে কী গসিপ হবে, ইন্টারনেটে কী চলবে আমার হাতে নেই এখন, যা ইচ্ছে হতে পারে র্যান্ডাম। তারপরে একটা আইফোন অ্যাপেল ইন্ডিয়া থেকে আমাকে পাঠিয়েছিল, এই ফোনটাই, এটা অনেকে বিশ্বাস করেনি, আইফোনটাই পাঠিয়েছে আমাকে ফ্রিতেই, এটা একটা এয়ারপড একটা দিয়ে আমি সেটাই পোস্ট করেছি যে এটা আমার একটা ড্রিম কোলাব, কারণ অ্যাপেল ফ্রিতে একদম হাইয়েস্ট ফোন পাঠাচ্ছে, এবার সেটা লোকে অনেকে বিশ্বাস করেনি যে এটা ঢপ মারছে। যেখানে আমি গুগলের সাথে কাজ করেছি, KFCর সাথে, মানে অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করেছি, সেখানে অ্যাপেল ইন্ডিয়া কেন দেবে না। তো সেটা নিয়ে দেখলাম আমি একটা ভিডিও, যে এইটা আমি পুরো একটা ক্রিয়েট করেছি যে আমি অ্যাপেল নিজেই কিনে, এইসব ভিডিও আমি দেখেছি, ঠিক আছে। তো আমার ওই সময়টা অনেক, তারপর আমার একটা FIR হয় সেই সময়, লকডাউনের সময়, যে আমি একটা রিপোর্ট করেছিলাম, সেই নিউজটা আমার খুব একটা ক্রিটিসাইজ করেছিলাম আমি কমেন্টে, এবং সেখানে আবাল বলে এই শব্দটা ছিল, যে আবাল না আলবাল নিউজগুলো কেন হয়, সেইটা নিয়ে তারা সেই নিউজ পোর্টালটা একটা FIR করে, এবং সেখানে সমস্যা কিছু হয়নি, কারণ খুবই পাতি মানে জিনিসটা। তো একাধিক জিনিস আরেকটা ওই সময় ঘটে, যেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের ছবি একটা পর্ন সাইডে এডিট করে, মানে সেটা ভিডিও না, কোনো পর্ন সাইডে এডিট করে এমনভাবে আউটলেটটা বানানো যে পর্ন সাইডে আমাদের একটা ভিডিও আছে, সেই সমস্ত কিছু দেখছি একই সময়টা হচ্ছে। মানে এর আগে আমার খুব একটা এফেক্ট করেনি, যেহেতু খারাপ কিছু আমার সাথে আসেনি, ভালো লোকে অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছে, তাই এফেক্ট করেনি হয়তো। তারপর দেখলাম পাড়ার আমাদের সামনে বাড়ি একটা ছেলে শেয়ার করছে সেটা, যে বঙ্গায় তো পর্ন বেরিয়ে গেছে, তো আমার বাড়ি অবধি সেই ব্যাপারটা আসছে, কারণ সেই সময় আমি লকডাউন সময় বাড়িতে। এবার সেই সব কিছু মিলিয়ে আমার খুব এফেক্ট করেছিল। তো আমি মাঝে ঠিক করেছিলাম যে আমি একটা চাকরি বাকরি করি, তোর সবকিছু ছেড়ে দিয়ে এত মধ্যমণি হতে আমার ইচ্ছে করছে না, এত ডিসকাশনের মধ্যে আমি কেন থাকবো, যে আমি কি করছি ডেইলি লাইফে, কি খাচ্ছি সেটা নিয়েও কাইন্ড অফ, মানে তোকে সত্যি সত্যি এফেক্ট করেছে এই ব্যাপারটা, ভীষণভাবে এফেক্ট করেছে। তারপরে আমি একটা সময় পরে সেই প্রোফাইলগুলো যারা ক্রিটিসাইজ করছে তাদের এগুলো ফলো করা শুরু করি আমি, যে দেখলাম কভার ফটোতে একটা মা কালীর ছবি দেওয়া, সুন্দর একটা ছবি দেওয়া, স্ট্যাটাস হচ্ছে প্রথমটাই খিস্তি। তাই বললাম যে এইদের ক্রিটিসিজম কি সত্যি মনে নেওয়া উচিত, যারা একটু কনস্ট্রাকটিভ ভাবেও করছে না, যে কি লাইটটা একটু বেটার হতে পারতো, বা এই জোকটা কিন্তু এত মজা এলো না, তা কিছু, তারা একটা বড় বড়
গালি লিখছে তোর মুখ দেখলেই রাগ উঠে যায়। তো তাদের আমি দেখলাম যে একটা সময় পরে আমি কিছুতেই খুশি করতে পারবো না। আমি চেষ্টাও করেছি যে সবাইকে খুশি করার, এবং তারপর দেখলাম যে সবাইকে খুশি করা পসিবল না। নিজের কন্টেন্ট বানাই, নিজের অডিয়েন্স যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করে তাদের নিয়ে আমি খুশিতে থাকি। এবং যেহেতু আমি খুব শুরুতে শুরু করেছি, সেই সময় ছিল না অপশন একাধিক, তো অনেকেই ভেবে নিয়েছিল যে আমি মাস কন্টেন্ট বানাই, যে মেন স্ট্রিম কন্টেন্ট বানাই, কিন্তু সেটা কিন্তু সঠিক কথা ঠিক নয়। মানে এখন ফেসবুক খুললে বুঝতে পারবে যে মাস কন্টেন্টটা কী, মানে প্রচুর মানুষ বানাচ্ছে এবং প্রচুর মানুষ দেখছে, সেই রুচিও হয়তো আমার হবে না, বা সেই কন্টেন্ট আমি ছাড়তে চাই না। মানে আমার ইন্টেনশন খুব পিওর, যে মানে অনেকের ইন্টেনশন, মানে আমার একটা কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু আছে, সে বলেছিল যে যতদিন ফেমটা আছে ভাই পয়সাটা তুলে নে, এটা কিন্তু সবসময় থাকবে না। তো আমার মনে হয় যে সেটা মানে তোর শুরুর আগে এত ভয়, মানে তুই শেষ হয়ে যাবে এটা তুই বিশ্বাস করে মেনে নিয়েছিস। আমি সেটা মানি না যে আমার কোনো শেষ হবে, হয়তো অন্য কোনো আর্ট ফর্মে থাকবে, অন্য কিছুই করবো, সেটা এই সময়টা চলে যাবে না। কিন্তু আমার ইন্টেনশন যদি পিওর বলি যে হ্যাঁ এই সময় টাকা আর্ন করা, একটা যাদের রুচি বা যাদের হিউমার আমার সমসাময়িক বা সেম, তাদের এন্টারটেন করা, এবং আজ থেকে 50-60 বছর পরে যখন মানে আমি যখন দাদু হয়ে যাবো, আমি যখন তখন একটা কন্টেন্ট ক্রিয়েটার চিনলেও মানে আদিমকালে একটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল, সেটা যাতে আমি হই, সেটা আমার ইন্টেনশন। এই সময়কাল যতদিন আমি আছি সেখান থেকে পয়সা তুলে নেওয়া বা ফেমাস থাকে, সেটা আমার একেবারেই ইন্টেনশন নয়। তো এইভাবে আমার মনে হয় যে ফেমটা আমি হ্যান্ডেল করি। এখন ফেমটা খুবই নর্মাল, আমি খুবই নর্মাল লাইফ লিড করি। বলবো না যে আমি বঙ্গাই হয়ে যাওয়ার পর বা প্রচুর টাকা পয়সা ফেম চলে যাওয়ার পর আমার লাইফ খুব একটা চেঞ্জ হয়ে গেছে। আমার সেম বন্ধুরাই রয়েছে, সেম লাইফই আমি লিড করছি, সেমভাবেই আমার খুব একটা আমি এই 3 দিন আগেও একজন খুবই বাংলার মানে পপুলার অ্যাক্ট্রেস ওদের একটা পার্টি থ্রো করেছিল, এবং জেনারেলি খুব বড় বড় প্রতিষ্ঠানে বাংলা সব জায়গাতেই ডাকা। আমি আজ অব্দি কোনো পার্টিতে যাইনি, কারণ জানি আমার কিছু নেই, কন্ট্রিবিউট করারই নেই পার্টিতে। মানে আমি ড্রিঙ্ক করি না, সেখানে আমি কী করবো বা কার সাথে কী মিশবো। আমার বন্ধু বান্ধবের সাথে আমার অন্ধকার রুমে আমার ভাইবটা ম্যাচ করে, ওইখানে আমি আড্ডা মারতে পছন্দ করি। তো আমার মানে ফেমটা ওই আর কি, মানে বাইরে বেরোলে বা ইন্টারনেট খুললে আমি রিয়েলাইজ করি সত্যি কথা বলতে। বাড়িতে বসে মানে আমার বন্ধু বান্ধবরা আগে যা খিস্তি করতো তার থেকে খারাপ খিস্তি করে, তো ওরা কোনোদিন রিয়েলাইজ করতে দেয়নি যে তুই বিশাল ফেমাস হয়ে গেছিস। বা আমার প্রথম দর্শক ওরাই, আমি কোনো ভিডিও বানালে আমার গার্লফ্রেন্ডকে দেখাই, আমার দাদাকে দেখাই, আমার বন্ধু বান্ধবকে দেখাই যে হাসি পাচ্ছে কিনা, বসিয়ে ওদের আমি ফেস দেখি যে হাসি পাচ্ছে কিনা। এরকম অনেক ভিডিও আছে যে ওরা হাসেনি, সেই ভিডিও আপলোড হয়নি আজ। হ্যাঁ, মানে ওরা একদম জেনুইন দর্শক। ওরা যদি বলে যে এরকম অনেক ভিডিও হয়েছে যে আমার গার্লফ্রেন্ডকে, আমি প্রথমে আমার গার্লফ্রেন্ডকেই পাঠাই যে এই ভিডিওটা বানিয়েছি, এরকম মনে হয়েছে যে ফানি নয়, আর খুবই মুখের ওপর বলে ওরা ফানি না, জঘন্য হয়েছে, তোমার হিউম্যান এই লেভেলে নয়, আরও ভালো। তো আমি সেই ভিডিওটার উপর আরও কাজ করি, এবং সেই ভিডিওগুলো আমি পরে দেখি যে 70 লাখ 80 লাখ করে ভিউজ, এবং সেই সময় হয়তো যেটা আমি ছাড়তে চাইছিলাম সেটা আমি রিয়েলাইজ করে একদমই ফানি ছিল না হয়তো, সেটা এরা বলেছিল বলেই। তো আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই সেটা ঘটেছে। আমি এখন সেই জন্য ওদের দিয়েই কাইন্ড অফ এটা দেখিয়ে নিই আগে, ওরা যদি বলে যেটা ফানি হচ্ছে, লোকজনে হাসবে, তারপর আমি কাইন্ড অফ আপলোড করি। এটা তো তুই পপুলার হলি, বঙ্গাই চ্যানেল ক্রিয়েট হলো, এরপর পপুলার হলি, কীভাবে হ্যান্ডেল করলি সেটা। তার আগের জায়গাটায় যাই, সেটা হলো ছোটোবেলাটা। তোর ছোটোবেলা থেকে বড় হওয়া, এইটা একটুখানি আমাকে বলতো, ঠিক কীভাবে বড় হয়েছিস, কি মানে তোর ছোটোবেলাটা ঠিক কীরকম ছিল? আমার ছোটোবেলা খুবই, আমি যেটা পেয়েছি আমার ছোটোবেলা থেকে, আমার মনে হয় বাবা মার কাছ থেকে খুবই ফ্রিডম খুবই পেয়েছি, এবং খুবই গুড প্যারেন্টিং পেয়েছি। আমি এখন মানে আমি যখন কলেজে এসেছি তখন অনেক বন্ধু বান্ধব তাদের বাবা মার সম্পর্কে অনেক কমপ্লেন করতো যে বাবা মা এটা করতে দিচ্ছে না, এটা করতে। আমি খুব স্ট্রেঞ্জ লাগতো ব্যাপারটা, যে বাবা মা তো সবচেয়ে কাছের মানুষ, তারা তো সবসময় বেটারই চায়। মানে সেটা আমার ভুল ছিল, যেহেতু আমি একটা এমন অ্যাটমসফিয়ারে বড় হয়েছি যেখানে আমার মনে হয়েছে যে বাবা মা তো সবচেয়ে কাছে। আমার যেমন প্রথম গার্লফ্রেন্ড হওয়ার পর আমি সবচেয়ে ফার্স্টে আমার মাকে গিয়ে বলেছি, বা এখনও বলি যে এই দেখো এই ব্যাপার স্যাপার। তো ওই ফ্রিডমটা আমার ছোটোবেলা থেকেই দিয়েছে, এবং আমার বাবা মা কোনোদিন আমাকে মারেনি। আর যদি এটা হিমুর এক্সপেরিমেন্ট করেছে আর কি করেছে আমি যাই না। তো এইটা হয়তো আমার বাবা যেহেতু বিএসএফে ছিল, তাই হয়তো ওখান থেকে বাবা ঠিক করেছিল যে মারবো না, কোনো শাস্তি দিতে হলে আমি যখন কোনো ভুল করলাম তখন বলতো যে পুশ আপ 20টা কর, পা উপরে করে দাঁড়িয়ে থাক, মাঠে 4টে চক্কর মেরে আয়। তো এইটা আমার শাস্তি ছিল, এবং প্রাইজও ছিল যে যা কিছু আমার দরকার, সেটা ক্যারাম বোর্ড হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, সেটা গান শোনা ছোটো আইপডগুলো পাওয়া যেত, ওটা হতে পারে, সেটাও পেতে পারি আমি, কোনো ব্যাপার নেই, আরও আমার দেবেই। কিন্তু তার জন্য কিছু করতে হবে আমায়, কোনো র্যাঙ্ক করতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে, বা কোনো ড্রয়িং কম্পিটিশনে নাম দিয়েছি সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হতে হবে। এমনি পেয়ে যাবি না, এমনি খুব কম দিত। এবার এইটা আমার বাবা করতো, ধরো খুব চেষ্টা করেছি, চেষ্টাটা দেখতো, ধরো আমি তারপর 4th হয়ে গেলাম বা 5th হয়ে গেলাম, বাবার চেষ্টাটা দেখেছে যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড চেষ্টা করেছি, তখন আবার সান্ত্বনা পুরস্কার দিয়ে দিত বাবা। কারণ বাবার হয়তো ফান্ডটা তৈরি করা থাকতো, বাবার বিশ্বাসও থাকতো যে ও চেষ্টাও করবে, হয়েও যাবে, না হলে হয়তো দিয়েও দেবে, সেটাই প্ল্যান ছিল। আমার মনে হয় যে অনেকেই জিজ্ঞেস করে, যে আমার অনেক ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করে যে ইন্সপিরেশন, আমি প্রচুর ইউটিউবারের নাম নিয়েছি আজ অব্দি, যত পডকাস্ট বা ইন্টারভিউ দিয়েছি, আমি আমার বাবার নাম কোথাও নিইনি। কিন্তু আস্তে আস্তে যত বয়স হচ্ছে আমি রিয়েলাইজ করছি যে বাবার কন্ট্রিবিউশন কত বেশি। আমার বাবা ত্রিপুরার কুফিলং বলে একটা গ্রাম থেকে বিলং করে, যেটা কোনোদিন নাম শোনা তো দূরের কথা, নাম শুনবেই না। তো সেইখানে কাইন্ড অফ স্কুলে যাওয়া লাক্সারি,
সেরকম একটা সোসাইটি ওখানে বিলং করে। তো আমার চাষাবাদ হয়, দেখাশোনা করে। তো আমার বাবাও সেরকম একটা ফ্যামিলি থেকে বিলং করে, চাষবাস করছে। তো আমার আশেপাশে সমাজও কোনোদিন বলেনি যে পড়াশোনাটা করা ইম্পর্টেন্ট, সেটা বাবাকে রিয়েলাইজ করায়নি বা সেরকম চলেনি। কিন্তু আমার বাবার জানি না হয়তো কিছু একটা স্পার্ক ছিল যে কিছু আমাকে এখান থেকে বেরোতে হবে, বড় কিছু করতে হবে। তো সেই সময়ই ভাগ্যক্রমে মানে সবার লাইফে একটা হয়তো এরকম থাকে মাসিহা টাইপের। তো সেইখানে বাবার গ্রামে প্রাইমারি স্কুলে একটা টিচার আসে যে বাইরে থেকে পড়াশোনা করে, পঞ্চায়েত ধরনের, যে টিচার আসবে, সে পড়াবে। এবার সে বাড়ি খুঁজে পাচ্ছে না, বাড়ি ভাড়ার। তোমার ঠাকুমা একটা খুব ভালো কাজ করে সেই সময়, বলে যে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো, কোনো ভাড়া তোমায় দিতে হবে না, আমার দুটো কুলাঙ্গার ছেলে আছে, এদের পড়িয়ে দায়িত্ব, জগৎ চেনানো তোমার দায়িত্ব। আচ্ছা। এবার বাবার লাইফে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ওই লোকটার, মানে আমি হয়তো ধন্য, আমি কোনোদিন লোকটাকে দেখিনি, শুনেছি বাবার কাছে গল্প। সে বাবাকে বোঝাতো যে আমেরিকায় কী হচ্ছে, দিল্লিতে কী হচ্ছে, মুম্বাইতে কী হচ্ছে। তো বাবার জগৎ মানে বেরিয়ে রাখেনি কফিলং থেকে, কিন্তু শুনে একটা আইডিয়া হয়ে গেছিলো। তো বাবার অ্যাম্বিশন ছিল যে এমন একটা জব করতে হবে যেখানে আমি ত্রিপুরা থেকে বেরোতে পারি, দেশ বিদেশ ঘুরতে পারি। বাবা কমার্সের স্টুডেন্ট ছিল, 12-এ বাজে রেজাল্ট করেছে খুবই, এবং তখন বাড়ি ফিরছিল, তখন বিএসএফের র্যান্ডম লাইন হতো, যেরকম ধরো রাস্তায় হচ্ছে, মাঠে ঘাটে লাইন না হচ্ছে। তো বাবা কী মনে হলো জানি না, কারণ আমার দাদুর তখন প্ল্যান ছিল টিচার করা হবে। বাবা যেহেতু 12 পড়াশোনার মতো অনেক বেশি, হ্যাঁ। তো বাবার কী হলো, বিএসএফ লাইনে দাঁড়িয়ে গেছে এবং সিলেক্ট হয়ে বাড়ি গিয়ে জানায়নি দাদুকে যে বিএসএফ। এবং যেদিন চলেও এসছে কার্ডটা, বাবা বলেছে টাটা বাই বাই, আমি এখন দেশ বিদেশ দেখবো আমার এজে। তো বাবা এরকম বিএসএফে জয়েন করে ফেললো হাবিলদার হিসেবে। তখন বাবার 2,500-3,000 টাকা মায়না, সেই সময় হয়তো বেশিও কাইন্ড অফ। আমার মাও ত্রিপুরার, কিন্তু একটু ওয়েল টু ডু ফ্যামিলির, মানে বাবার মতো নয়। তো সে কাইন্ড অফ বিয়ে করে আসে কুফিলংয়ের গ্রামটাতেই, এবং সেখানে অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছিল না, কাইন্ড অফ থাকছিল। কিন্তু বাবা একটা সময় পরে ডিসাইড করে যে মাকে নিয়েও সাথে নেওয়া, মাকেও দুনিয়া দেখানো উচিত, তবে হয়তো আমরা ভালো মানুষ হবো। তখন ত্রিপুরা আমার দাদা জন্মে যায়, মা ওখানে থাকতে থাকতে। এরপর বাবার পোস্টিং হয় রাজস্থানে মাকে নিয়ে চলে যায়, এবং আমি জন্মাই রাজস্থানে। আচ্ছা। আমি একটু দেশ বিদেশ, আমি যেমন মানে খুব ছোটো থেকেই মানে ট্রাভেল ব্লগ আসার আগে ট্রাভেল ব্লগ করে ফেলেছি। মানে আমি তখন মোবাইলে করতাম আর কি। আমি দিল্লি, মুম্বাই, কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা সব খুব ছোটো থেকে ঘোরাম। আচ্ছা। আমি বাবার একটা মান্ডি বলে কাশ্মীরে একটা ওদের কোয়ার্টার ছিল, যেটা মেন জম্মু কাশ্মীর সিটি থেকে 13 ঘন্টা ট্রাভেল করতে একটা গাড়িতে, এবং সামনে পাকিস্তান দেখা যাচ্ছে, আর কোনো বিএসএফ ক্যাম্পটা ছাড়া, একটা মন্দিরটা ছাড়া ওখানে আর কিচ্ছু নেই। ওখানে আমি থেকেছি 1 মাস ধরো। তা আমার পাহাড় তারপর থেকে খুব ভালো লাগতে শুরু করে, এবং আমার মনে হয় যে ক্রিয়েটিভিটিও বাবার থেকে এসছে। বাবা কোনোদিন গান টান শেখেনি, নিজে একটা হারমোনিয়াম কিনেছিল, মাউতার গান বাজাতে পারে বাবা, বাঁশি বাজাতে পারে। এবং বিএসএফদের যেই শিখেছে, আচ্ছা, অ্যানুয়ালি যে প্রোগ্রামগুলো হয় সেগুলো মানে খুব ইয়াং বয়স থেকে এগুলো করে এসছে। তার মানে মিউজিক আমার বাবার থেকে এসছে, এবং বাবার হিউমার খুবই ভালো, আমার থেকেও ভালো আর কি। আচ্ছা। মানে বাবার যখন এই কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো অ্যাক্সিডেন্ট বেডে বসে বাবা জোকই মারছে আমার বন্ধু-বান্ধবের সামনে, সেগুলো খুব ডার্ক জোক, সেগুলো হয়তো বললে আমি ক্যান্সেল হয়ে যাবো। তো আমার মনে হয় যে বাবার থেকে আসা, মানে এই ছোটোবেলায় যা কিছু পাওয়া। এবং ছোটোবেলায় যখন বাবা আমার মোবাইল কেনে, বোধহয় আমি তখন 7-8-এ পড়ি, তো বাবা আসার সময় আমরা মানে আসার জন্য খুব ওয়েট করে থাকতাম আমরা। যখন বাবার খুব ইয়াং এজ, তখন ছুটি পেতো বছরে ধরো 2টো, মানে তখন সিস্টেম অত ছুটির ছিল না, 1 মাসের একটা 2 মাসের একটা লিভ। তো তখনই আমার বাবার সাথে যা সাক্ষাৎ, এবং বাবার সম্পর্কে, বাবা কাশ্মীর থেকে বাক্স আপেল নিয়ে আসতো, মানে দুনিয়ার জিনিসপত্র নিয়ে আসতো, যে তখন আমার বাবার কাছ থেকে শোনা দেশ কীভাবে চাইনার বর্ডারের সাথে ভারতের বর্ডারের কী হচ্ছে, কোন নেতামন্ত্রী, পলিটিক্সের কী অবস্থা, অর্থনীতির কী অবস্থা বাবার, এগুলো বাবা যেহেতু বিএসএফে জব করতো, সেই জন্য বাবা খুব নিউজ পেপার পড়তো, এবং বাবার খুব জানা। এবং বাবা তো হোস্টেলের মতোই বড় হয়েছে, পাঞ্জাবিও আছে সেখানে, সব ধরনের লোকই আছে। এবং বাবা যখন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করি, তখন বাবা মানে নেওয়ার আগেই একটা কথাই বলেছিল যে আমি বিএসএফে জব করি, আমার বর্ডারেও ডিউটি পড়েছে একাধিকবার, সেখানে বিভিন্ন মাদকদ্রব্য বল বা এমনি পারাপার হচ্ছে বাংলাদেশের লোকজন, প্রচুর লোক আমি দেখেছি, প্রচুর লোক ধরেছি। আজ অব্দি কোনোদিন ঘুষ খাইনি আমি, মানে এটা আমার অনেস্টি আমি লাইফের প্রতি আমাকে দেখিয়েছি। এবং আমি আশা করবো তুই সিভিল ইঞ্জিনিয়ার হয়ে এমন কোনো কাজ করিস না যেটা আমি এত বছর ধরে বয়ে এনেছি, সেই ডিসঅনেস্ট হোস না পৃথিবী যা কিছু করিস। কারণ এরকম হয়েছে, আমি পলিটিক্স থেকেও লাখ লাখ টাকার অফার পেয়েছি, যে জাস্ট একটা ভিডিও আমার একটু ওদের ঘাসা হতো, আমি নাম নিচ্ছি না কোন পলিটিক্স পার্টির, একাধিক আছে এখানে আমাদের বাংলাতেই তো অনেক রুলিং পার্টি। তো ওখানে অনেক লাখ লাখ টাকার অফার করা হয়েছিল। আমি বাড়িতে ফোন করি, বাবাকেই ফার্স্টে ফোন করলাম যে এত টাকা অফার হয়েছিল, আমাকে 5-6 হাজার কাজ করতে হবে না যদি এইটা আমি হ্যাঁ করি। তা বলেছিল ডাল ভাত খা, এইসবে ঢুকিস না, তোকে তো মানুষ অন্য হিসাবে চেনে, অন্য কারণে ভালোবাসে, সেইটা নষ্ট করিস না কাইন্ড অফ। মানে এইটা আমাদের বংশে বলতে পারো যে এত পপুলার বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমি প্রথম, বা এত লোকজন চেনে বা একটু আপস্কেল হওয়া, সেইটা আমাকে দিয়ে শুরু হবে, সেইটা অনেকটাই আশা কাইন্ড অফ বলা যেতে পারে। তো এইটা আমার ছোটোবেলাটা খুব
ভালোই কেটেছে। যেমন আমার টিচাররা, প্রাইভেট টিউটাররা ধরো, মানে মা বাবা তো মারতোই না, প্রাইভেট টিউটারে কোনো কিছু ভুল করেছি একটা লাঠি বসিয়ে দিল, আমার মা বাংলা সিরিয়ালের মতো অন্য রুম থেকে ছুটে আসতো যে কে অধিকারটা দিয়েছে। মানে আমি কি টিউশনে লাগানোর সময় আপনাকে বলেছিলাম যে আপনি আমার ছেলেকে মারতে পারেন? এখানে আপনাকে পড়াশোনা শেখানোর জন্য, টিচিংয়ের জন্য আনা হয়েছে, শেখাবেন, চলে যাবেন, মারার দায়িত্ব আমরা নিজেরাই মানি না, তাই কোনোদিন ওকে স্পর্শ করবে না। তাই জন্য আমি ছোটোবেলায় ওই টিচারদের থেকেও বেঁচে গেছি কাইন্ড অফ। কিন্তু এইটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারতো হয়তো, যে এরকম আমাকে ফ্রিডম দিয়ে দিয়েছে। এদিকে আমি কিন্তু হতাম স্কুলে ফার্স্ট, মানে মাধ্যমিকে আমাদের ব্লকে আমি ফার্স্ট, উচ্চ মাধ্যমিকে আমি ব্লকে আমি সেকেন্ড হাইস্ট পুরো স্কুলে তো বটেই, পুরো আমাদের ব্লকে যতগুলো স্কুল ছিল। এবং এরকমও ছিল আমি ফার্স্ট হতাম, তাও আমার বন্ধু বান্ধবের মা বাবারা বলতো যে কিরণের সাথে মিশবি না। কারণ আমি কি করছি, ওই রাতের বেলা হয়তো পড়ছি, কারণ আমার একটা বিশ্বাস, মানে আমার মনে হয় যে মেজরিটি আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে মেজরিটি স্টুডেন্টরা বসে থাকে বইটা নিয়ে, পড়ে না। মানে সেটা দেখায় বাবা আমাকে যে আমি 7 ঘন্টা পড়েছি, 8 ঘন্টা পড়েছি, বা জোর করে পড়তে বলে সেজন্য। কিন্তু পড়ার জিনিস আমার মনে হয় থাকে, দিনে যদি কেউ 3 ঘন্টা না কনসেন্ট্রেট করে পড়ে, আমার মনে হয় যে এনাফ। ওই মাধ্যমিকের সিলেবাসের জন্য তো অনেক বেশি 3 ঘন্টা করে, তো সেইটা আমি করতাম। আমার যখন ফাঁকা টাইম রাতে আমি একটা কোনো ধারে পড়ে নিলাম, বাকি সময় আমি মোবাইল নিয়ে শর্ট ফিল্ম বানাচ্ছি, খেলে বেড়াচ্ছি বন্ধু বান্ধবের সাথে, মানে একেবারে যাকে বলে হচ্ছে লাগাম ছাড়া ছেলে। আমার মায়ের কোনো অসুবিধা ছিল না তাতে, যে কি হচ্ছে ও বদ তৈরি হচ্ছে, কারণ মায়ের বিশ্বাস ছিল যে সবই তো আমি জানি, মানে ও কী করে, ওর গার্লফ্রেন্ড কটা। আমি প্রথম দিন বলেছি যে আমি খুব সিগারেট বিড়ি খেতে চাই, আমার ম্যান হওয়ার প্রয়োজন আছে। আর মা 7 টাকা দিয়ে বললো সিগারেট নিয়ে আয়, দিয়ে বললো খা। খেলাম, দেখলাম কাশতে 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 এক কানটা, তখন 6-7 পড়ি। ওগুলো আর খাবি? আনলাম যে না, আর জীবনে জিনিস ধরা যাবে না, খুব কাশি হচ্ছে। তো এইভাবে কাইন্ড অফ মানে বদ জিনিসগুলো আর মাই কাইন্ড অফ এনকারেজ করে বলেছে, দেখ এটা খারাপ, বুঝে গেছিস, এবার নিজেই বুঝে যা, আর তোর ইচ্ছা হবে না, করিস না। তো এইভাবে কাইন্ড অফ, তো চাইল্ডহুড আমার মনে হয় যে খুবই ব্লেসড আমি, যে খুব ভালো চাইল্ডহুড কেটেছে। এবং সেই সময় ইঞ্জিনিয়ারিং নেওয়ার সময়ও, এই যখন আমি ইউটিউবের কাইন্ড অফ ভিডিও বানানো শুরু করি, আমার বাড়িতে কিন্তু ভিডিও বানানো শুরু করছি, কিছু কিছু সময় মাও ক্যামেরা ঠিক, মানে যেখানে ধরো শ্যুট করতে হবে, আমি মুভমেন্ট করছি, হাঁটছি, সেখানে মাও ক্যামেরা করে দিয়েছে। তখন কিন্তু আমি পপুলার না, যে পপুলার টাকা পয়সা আসছে সেই জন্য এখানে করছে। তো একটা মানে এইটা বলেছিল যে, মানে আমার বাবা বলেছিল যে আমাদের কিছু দিতে হবে না, আমার যে পেনশন আসবে তোর মায়ের আমার চলে যাবে বিন্দাস, তো ওরা নিজেদের ফিউচার বা যা কিছু ভাববি তার জন্য কাজ করিস, এবং তাতে যদি ডাল ভাতেও খুশি থাকিস, তোর অত কিছু দরকার নেই বড় বাড়ি তো সেটাও করতে পারিস। সেইটা আমার যে অনেকটা স্ট্রং করে দিয়েছিল। আমার যেহেতু কোনো ভয়ই ছিল না, যেটা না হলে আমার কোনো চাপ নেই। সেখানে আমার দাদা ছিল, যে আমার দাদাকে বলেছিলাম যে আমি ইঞ্জিনিয়ারিং করার পর ফিল্ম স্কুলে পড়তে চাই, SRFটা মানে নিয়েছিলাম, মানে পরীক্ষা দিনে ইচ্ছে ছিল। তার আগে ইউটিউবটা হয়ে গেছিলো বলে আর ওইদিকে যাইনি। রূপকলাতেও আমার অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে ছিল। তো দাদা বলছিল এটা আমি ফান্ড করবো, যেহেতু এই মুহূর্তে আমি জব করছি, এবং দুজনে আমরা সেমই থট প্রসেসেই ছিলাম যে সিনেমা বানাবো, এই করবো। আমি যেটা বলছিলাম তোমায়, যে আমি যখন প্রথমবার 12 দিয়ে কলকাতা আসি, তখন আমার কাজ ছিল রোজ যেই স্ক্রিপ্টগুলো তৈরি করে যাদিন ধরে সব প্রোডাকশন হাউসে যাবো। তখন কি এখন সেই প্রোডাকশনগুলো নামও শুনি না, আমি জানি না। তাদের কাছে ডিরেক্টর দিকে বসতাম, যে 12 পার্টের ছেলে, তারা আর কি রিয়াক্ট করবে, তারা শুনতে বলছে হ্যাঁ বাবা খুব ভালো হয়েছে, আর একটু ভালো করে লেখো তুমি। আমি ভাবছি এটা তো খুব এনকারেজমেন্ট। এবং আড্ডাটাই আমি কিন্তু ইউটিউব করার আগে আড্ডা টাইমসে একটা পুরো সিরিজের স্ক্রিপ্ট নিয়ে গেছিলাম, ওদেরও পছন্দ হয়েছিল। সেটা আলটিমেটলি হয়নি সিরিজটা করা, ওদের জন্য একটা অ্যাক্টিংও করেছিলাম। সেইটা আমার প্রথম পেমেন্ট জীবনে, মানে ক্রিয়েটিভ কিছু করে 500 টাকা আড্ডা টাইমস থেকে দিয়েছিল।